মুসলিম বিশ্বের কি ঐক্য সম্ভব যখন একদিকে মার্কিন সাম্রাজ্য ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে? গতকাল শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র একটি ক্ষয়িষ্ণু রাষ্ট্র। 1920-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তারপর 100 বৎসর অতিক্রান্ত। মুসলিম রাষ্ট্রগুলি পারস্পরিক অবিশ্বাস, অন্তর্কলহ, ধর্মীয় বিভাজন নানাভাবে বিভক্ত হয়ে থেকেছে। আর ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর বাদশাহ হিসেবে শাসন করেছে এবং মুসলিম কণ্ঠস্বরকে গলা টিপে হত্যা করেছে। আজ পশ্চিমী দুনিয়ায় ইসলামোফোবিয়া অর্থাৎ মুসলিম বিদ্বেষ মুসলিমদের প্রতি সর্বাত্মক ঘৃণা সৃষ্টি করছে। অথচ আজকের দিনে ইরান এবং সৌদি আরব যখন অর্থনৈতিক এবং সামরিকভাবে দুটি রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠেছে, অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তান তারাও বর্তমান পৃথিবীতে সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী রাষ্ট্র। এত সত্ত্বেও মধ্যপ্রাচ্য গত অর্ধ শতাব্দী কাল ধরে গোটা পৃথিবীর যুদ্ধক্ষেত্র থেকেছে। তাই আজ নতুন করে আমেরিকার সাম্রাজ্যের ধ্বংসভূমির উপর দাঁড়িয়ে মুসলিম পৃথিবী ঐক্যবদ্ধভাবে একটি শক্তি বলয় তৈরি করতে পারবে কিনা, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কারণ আমেরিকার সাম্রাজ্যের পতন হওয়ার পরও আমেরিকা একটি শক্তিশালী দেশ থাকবে, ওদিকে চীন রাশিয়া মিলে অপর একটি শক্তি বলয় তৈরি করছে। এখন বাকি রইল মুসলিম বিশ্ব। এই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনের পৃথিবীতে তারা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক শক্তি হিসেবে কি আত্মপ্রকাশ করতে পারবে? আরো স্পষ্ট করে যদি আমরা বলি, সৌদি যেটা সুন্নি মুসলিম রাষ্ট্র, অপরদিকে ইরান যারা শিয়া মুসলিম রাষ্ট্র, এই দুটি রাষ্ট্র প্রধানত ঐক্যবদ্ধ হতে পারবে কিনা? আর এই দুই রাষ্ট্রের সঙ্গে তুরস্ক, পাকিস্তান, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, কাজাখস্তান, উজবেকিস্তান এরা ঐক্যবদ্ধভাবে কি মুসলিম শক্তি তৈরি করতে পারবে? আজকের এই মুসলিম বিশ্বের প্রেক্ষিতে নানান ধরনের তথ্যকে এক জায়গায় করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। আলোচনায় আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। শুরুতেই যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব তা হলো মুসলিম রাষ্ট্রগুলোর আগামী দিনে শক্তি হয়ে ওঠার আদৌ যোগ্যতা আছে কিনা। চলুন প্রথমে আমরা দেখি অর্থনৈতিক বিষয়। বর্তমান পৃথিবীতে 57টি মুসলিম প্রধান রাষ্ট্র আছে। এই 57টি মুসলিম প্রধান রাষ্ট্রের মোট জিডিপির পরিমাণ কত, অর্থাৎ তাদের যে আভ্যন্তরীণ উৎপাদন, সেই উৎপাদনকে যদি আমরা টাকায় প্রকাশ করি তার পরিমাণ কি দাঁড়ায়? অর্থাৎ এই 57টি রাষ্ট্রের বাৎসরিক মোট জিডিপির পরিমাণ 30.2 ট্রিলিয়ন ইউএসডি। এই 30.2 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা কত ব্যাপক তা একটা সহজ উদাহরণ নিয়ে আমরা বুঝতে পারি। এটা চীনের যে জিডিপি তার 1.5 গুণ এবং আমেরিকার যে বাৎসরিক জিডিপি তার থেকে সামান্য একটু কম। অর্থাৎ আমেরিকার বর্তমান জিডিপির পরিমাণ 32 ট্রিলিয়ন ইউএসডি। তাহলে মুসলিম বিশ্ব তারা যদি ঐক্যবদ্ধভাবে বাণিজ্য করে বা ঐক্যবদ্ধ থাকে, তাহলে তার অর্থনৈতিক শক্তি চীনের 1.5 গুণ। তার চেয়ে বড় কথা, বর্তমান পৃথিবীতে যে বিশাল বিশাল কোম্পানিগুলো রয়েছে আমেরিকার, সেই আমেরিকার কিছু কোম্পানির নাম আমরা নিই। এনভিডিয়া যে কোম্পানি সেমিকন্ডাক্টর বানায়, টিএসএমসি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, গুগল, ভিসা, মেটা, টেসলা, নেটফ্লিক্স, টয়োটা, সব বিশাল শক্তিশালী প্রকাণ্ড সব কোম্পানি, যে কোম্পানিগুলো আমাদের জীবনকে প্রতিদিন নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তাকে, আমাদের ভাবনাকে। গুগলের মতো কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো যদি আমরা টাকা, তাদের যে কোম্পানি, এক একটা কোম্পানির টাকার পরিমাণ, তাদের মোট সম্পত্তির পরিমাণ, এনভিডিয়া তার মোট সম্পত্তির পরিমাণ 5 ট্রিলিয়ন ইউএসডি। এই কোম্পানিগুলো যদি আমরা এক জায়গায় করি, তাদের মোট সম্পত্তির পরিমাণ 15 ট্রিলিয়ন ইউএসডি। আর মজার খবর এবার শুনুন, এই ইসলামিক বিশ্ব অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো তাদের আমেরিকা এবং ইউরোপ বিভিন্ন কোম্পানিতে তারা যে পরিমাণ নগদ টাকা ইনভেস্ট করেছে, সেই টাকার পরিমাণ 15.2 ট্রিলিয়ন ইউএসডি। সমস্ত পৃথিবীতে যতগুলো কোম্পানি রয়েছে এই মুহূর্তে, সেই কোম্পানিতে যত টাকা নগদ, যত পরিমাণ টাকা নগদ বিনিয়োগ করা হয়েছে, তার 52% টাকাই এই মুসলিম দেশগুলো থেকে ঢালা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে।
এখান থেকে বোঝা যাচ্ছে যে মুসলিম পৃথিবী কিন্তু মোটেই দরিদ্র নয়। যে ছবি আমরা দেখি আফ্রিকার গরিব মুসলিম দেশগুলির, সেটাই কিন্তু বাস্তবতা নয়। আমরা স্ক্রিনে যে কটা বিশাল বিশাল দানবীয় কোম্পানির নাম দিয়েছি, এখানে 8টা কোম্পানির নাম আছে। সেই 8টা কোম্পানির যত অ্যাসেট অনায়াসে এই মুসলিম বিশ্ব চাইলে কিনে নিতে পারে। পৃথিবীর মোট জ্বালানি তেলের 61% মজুত রয়েছে মুসলিম বিশ্বের কাছে। গ্যাস রিজার্ভের 42% রয়েছে মুসলিম দেশগুলিতে। ইউরেনিয়াম সাপ্লাই 52% ইউরেনিয়াম আসে এই মুসলিম দেশগুলি থেকে। অথচ এখানে আইরনি, একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যেখানে পরমাণু অস্ত্র আছে, বাকি কোনো দেশে পরমাণু অস্ত্র নেই। অথচ ইউরোপ এবং আমেরিকার অনেক দেশে রয়েছে পরমাণু অস্ত্র। রেয়ার আর্থ রিজার্ভ 30% এই বিরল মৃত্তিকা রেয়ার আর্থ রিজার্ভ রয়েছে মুসলিম দেশগুলির মধ্যে। তার মধ্যে অন্যতম তুরস্ক এবং কাজাকস্তান, যে রেয়ার আর্থের জন্য খাচ্ছে এখন আমেরিকা সাম্রাজ্য। সেই রেয়ার আর্থেরও 30% মজুদ মুসলিম রাষ্ট্রে রয়েছে এবং আগামী দিনে আরো বিপুল পরিমাণে এই রিজার্ভ বাড়ার সম্ভাবনা আছে মুসলিম দেশগুলোর মধ্যে। এরপরে আমরা দেখব সাপ্লাই চেন। সমগ্র পৃথিবী জুড়ে জলপথে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যের চোখ পয়েন্ট, ইম্পর্টেন্ট রুটের যে চোখ পয়েন্টগুলো, সেই সমস্ত চোখ পয়েন্টগুলো মুসলিম বিশ্বের ভৌগোলিক নিয়ন্ত্রণে। প্রথমে দেখব সুয়েজ ক্যানেল ইজিপ্টের অর্থাৎ মিশরের দখলে রয়েছে। স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ইরান এবং ওমানের দখলে। স্ট্রেট অফ মালাক্কা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই দুই দেশের মাঝখানে অবস্থিত। যে স্ট্রেট অফ মালাক্কা দিয়ে পৃথিবীর যে জ্বালানি পরিবহন হয় তার 30% জ্বালানি পরিবহন হয় এই স্ট্রেট অফ মালাক্কা দিয়ে, এবং বৈশ্বিক বাণিজ্যেরও 30% হয় এই স্ট্রেট অফ মালাক্কার মধ্য দিয়েই। তারপর বাব এল মান্দাব যেটা লোহিত সাগরে ঢোকার মুখ, সেই বাব এল মান্দাবও ইয়েমেনের নিয়ন্ত্রণে। এই কয়েকটা পরিসংখ্যান আলোচনা করেই কিন্তু আমরা বুঝতে পারছি যে মুসলিম পৃথিবীর হাতে প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং মানব সম্পদ। বর্তমান পৃথিবীতে মুসলিম প্রধান দেশগুলিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা 201 কোটি মুসলিম জনগোষ্ঠী, যাদের আবার গড় বয়স 24.8 বছর, অর্থাৎ তারা বয়সে নবীন। আর এখান থেকে বোঝা যাচ্ছে মুসলিম জনগোষ্ঠী মানব সম্পদে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয়, আগামী পৃথিবীকে যে নেতৃত্ব দিতে পারবে তার সমস্ত যোগ্যতা কিন্তু রয়েছে। অর্থাৎ প্রথম যে প্রশ্ন আমরা করেছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলির আগামী দিনে নেতৃত্ব দেওয়ার, শক্তি হয়ে ওঠার যোগ্যতা কি আছে, আমরা বলছি হ্যাঁ, যোগ্যতা যথেষ্ট রয়েছে। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বাস্তবতা কি দেখছি? মিডল ইস্ট ইজ দ্য ব্যাটল গ্রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই আরব দুনিয়া পশ্চিমী দুনিয়ার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিমী দুনিয়ার মানুষ যখন উন্নততর জীবনযাপন করছে, মধ্যপ্রাচ্যের সম্পদ লুট করে নিয়ে গিয়ে, তখন এই মধ্যপ্রাচ্যের মানুষগুলো প্রতিদিন মার খাচ্ছে, খুন হচ্ছে, অন্তহীন যুদ্ধ লেগে আছে আরব দেশগুলির মধ্যে। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই বোর্ডে একটু খেয়াল করতে হবে। সৌদি আরব স্ট্রংলি অ্যান্টি ইরান। সৌদি আরব যেখানে মুসলিম বিশ্বের প্রধানতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নেই। আবার এই সৌদি আরবে রয়েছে পৃথিবীর সবথেকে বৃহৎ উৎকৃষ্ট তেলের এক বিপুল ভান্ডার। যে তেল রপ্তানি করে সৌদি আরব প্রতি বছর বিপুল পরিমাণের বৈদেশিক অর্থ রোজগার করে। আর সেই সৌদি আরব বলছে আমি ইরান বিরোধী, অর্থাৎ ইরানের সঙ্গে সৌদি আরবের কোনো মিল নেই। আদার আরবস ফলোড সৌদি। আর এই আরব বিশ্বের অন্যান্য যে ছোট ছোট আরব রাষ্ট্র রয়েছে, যেমন কাতার, কুয়েত, বাহরাইন, এমনকি UAE, তারা এতদিন এই সৌদি আরবকে তারা ফলো করে চলছিল। আবার তুর্কি অপোজ সৌদি লিডারশিপ। অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার পরও তুরস্ক মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সেই তুরস্ক সৌদি আরবের নেতৃত্বকে কোনো দিনও মেনে নেয়নি, কারণ তারা এখনো স্বপ্ন দেখে মুসলিম বিশ্বের নেতা হয়ে ওঠা। আর এই অন্তর্কলহের ফলাফল কি? এই অধিকাংশ রাষ্ট্র তারা ডিপেন্ডেন্ট অন US, তারা প্রত্যেকেই আমেরিকার উপরে নির্ভরশীল। একে অপরকে অবিশ্বাস করা এবং একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, আর অস্ত্র কেনার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সেই সুযোগটাই এতদিন ধরে কাজে লাগিয়ে আসছে।
এই মুহূর্তে বর্তমান পৃথিবীতে 57টি রাষ্ট্র আছে, যে রাষ্ট্রগুলি মুসলিম প্রধান, আমরা আগেই জেনেছি। তার মধ্যে 15টি রাষ্ট্রকে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আক্রমণ করেছে, 15টিকে আক্রমণ করেছে, এবং 20টা মুসলিম দেশে আমেরিকার সামরিক সেনা ছাউনি রয়েছে, যার অধিকাংশ এই আরব বিশ্ব। ইউএস স্যাংশন, 17টি মুসলিম দেশকে তারা স্যাংশন দিয়ে রেখেছে। আমেরিকার স্যাংশনে ঝুঁকছে সব থেকে বেশি ইরান, কারণ ইরানের উপরে 9,000-এরও অধিক স্যাংশন রয়েছে। এখান থেকে একটা ছবি পরিষ্কার যে মুসলিম বিশ্ব তাদের অন্তর্কলহের কারণেই তারা খণ্ডিত, বিভক্ত এবং দুর্বল। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার। কিন্তু একতার প্রয়োজন থাকা সত্ত্বেও এই মুসলিম রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে তাদের ঐক্য প্রয়োজন, তৎসত্ত্বেও তারা নিজেদের ইগোর জায়গা থেকে বেরিয়ে আসেনি। কিন্তু সমস্ত সমীকরণ ওলট পালট হয়ে গেল যখন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে অতর্কিতে বিনা প্ররোচনায় ইরান হামলা করলো 28 ফেব্রুয়ারি 2026 সাল। ইউএস ইসরায়েল অ্যাটাক ইরান। এর ফল কি হলো? ইরান অ্যাটাকড ইউএস অ্যালাইজ অয়েল ইনফ্রাস্ট্রাকচার। ইরান বদলা হিসেবে আমেরিকার যে সমস্ত মিত্র রাষ্ট্র, সেই সমস্ত মিত্র রাষ্ট্রের এমনকি অয়েল ফিল্ডগুলো, তেলের খনি এবং ডিপোগুলোতে আক্রমণ শুরু করলো। এই আক্রমণের ফলে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল, সেটা কি? প্রোটেক্টরেট ইউএস ফেইলড or was reluctant to protect। আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন ধরে এই আরব রাষ্ট্রগুলির কাছ থেকে বিপুল পরিমাণের হপ্তা নিত, বাৎসরিক সুরক্ষা দেওয়ার জন্য বিপুল পরিমাণের টাকা তারা নিয়ে আসছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু আরব দুনিয়া তাদের যে মিত্র রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোকে সুরক্ষা দিতে পারলো না, সুরক্ষা দিতে ব্যর্থ, কিংবা ইচ্ছা করেই তাদেরকে সুরক্ষা দিল না। আর এই অবস্থায় মুসলিম বিশ্বগুলো, যাদের নেতা সৌদি আরব, তারা হাড়ে হাড়ে টের পেল তাদের এই অনৈক্যের জায়গা থেকে একটা বৃহত্তর পরিবর্তন আনার দরকার। মুসলিম ওয়ার্ল্ড রিয়ালাইজ দে নিড দেয়ার ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি আর্কিটেকচার। মুসলিম বিশ্ব বুঝলো যে তারা আর আমেরিকার উপরে নিরাপত্তার জন্য নির্ভরশীল হয়ে থাকতে পারে না, তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার। দে শুড হ্যাভ দেয়ার ওন সিকিউরিটি আমব্রেলা। তারা ঐক্যবদ্ধভাবে নিজেরা নিজেদের সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। অন্যথা আমেরিকা ঠিক এভাবেই যখন যে দেশকে চাইবে ধ্বংস করবে, যেভাবে তারা ধ্বংস করেছিল লিবিয়াকে, ইরাককে, আফগানিস্তানকে। ভবিষ্যতে যাতে এইভাবে মুসলিম বিশ্বগুলোকে নিয়ে পশ্চিমী দুনিয়া খেলা করতে না পারে, ধ্বংস করতে না পারে, তার জন্য দরকার মুসলিম নেটো, দরকার মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটা সুন্দর বোঝাপড়া, যাতে তারা কোনোভাবেই একে অপরকে আক্রমণ করে ধ্বংস করবে না, এবং নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে, তথ্যের আদান প্রদান বাড়িয়ে তারা একটা শক্তিশালী জোট গঠন করবে। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, সত্যি সত্যি মুসলিমরা এই দুঃসাধ্য কি সাধন করতে পারবে? চলুন আমরা পরে দেখে নিই। হ্যাঁ, এটা সম্ভব। আর এই দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু করেছে এই মুসলিম রাষ্ট্রগুলো। আমরা ইতিমধ্যেই জানি 2025 সালের 17 সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান তারা নিজেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি সম্পাদন করেছে। যে সামরিক চুক্তির মূল কথাই ছিল, অ্যাটাক অন এ সিগনেটরি উইল বি কনসিডার্ড অ্যাটাক অন অল সিগনেটরিজ। অর্থাৎ যদি একটি দেশের উপরে আক্রমণ হয়, সেই আক্রমণকে এই চুক্তিতে স্বাক্ষরকারী অপর রাষ্ট্র তার উপরেও হামলা হয়েছে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ দুই রাষ্ট্র তারা ঐক্যবদ্ধভাবে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। এই চুক্তি ইতিমধ্যে সম্পাদন করে রেখেছে পাকিস্তান এবং সৌদি আরব। এবং তাৎপর্যপূর্ণভাবে গতকাল যেটা সবচাইতে বড় খবর বাইরে প্রকাশ হয়েছে, তা হলো সৌদি আরবের সঙ্গে ইরানের নন অ্যাগ্রেশন প্যাক্ট। অর্থাৎ সৌদি আরব এবং ইরান তাদের 47 বছরের পুরনো শত্রুতাকে বিদায় জানিয়ে তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বের হাত মেলাতে যাচ্ছে, এবং তারা একে অপরকে কোনোভাবেই আক্রমণ করবে না, এই শর্তে একটি জোট তৈরি করতে যাচ্ছে। আর যে জোটে এই আরব বিশ্বের সকল রাষ্ট্র, একমাত্র আরব আমিরাত বাদে বাকি সব রাষ্ট্র যুক্ত হতে যাচ্ছে এই দুই বৃহৎ, একদিকে সৌদি আরব, অন্যদিকে ইরান,
এই দুই রাষ্ট্র নন অ্যাগ্রেশন প্যাক্টে সাইন করতে যাচ্ছে। আর এই খবরে গোটা পৃথিবীতে এখন নতুন করে আশার সঞ্চার হচ্ছে। তাহলে কি সত্যি সত্যি মুসলিম বিশ্ব তাদের অতীতের সমস্ত ভুল ভ্রান্তি ঝেড়ে ফেলে নতুন করে একটা শক্তিশালী ঐক্য তৈরি করতে যাচ্ছে? সেই ক্ষেত্রেও কিন্তু একটা অগ্রগতি তৈরি হয়েছে। কেমন অগ্রগতি? আমরা ইতিমধ্যে দেখলাম যে সৌদি আরব এবং পাকিস্তান তারা নিজেদের মধ্যে যে সামরিক চুক্তি সম্পাদন করেছিল পূর্বেই 2025 সালে, সেই চুক্তিতে সামিল হচ্ছে আরো দুটি নতুন রাষ্ট্র। এক কাতার, যে কাতার ধনের নিরিখে, অর্থের নিরিখে অত্যন্ত শক্তিশালী। অপরদিকে তুর্কির এরদোয়ান, অর্থাৎ মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম সামরিক শক্তিশালী রাষ্ট্র এই তুরস্ক, কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। এই চারটি রাষ্ট্র ইতিমধ্যেই মুসলিম নেটোর গোড়া পত্তন করতে যাচ্ছে। আর এই মুসলিম নেটো এতদিন আমেরিকা মধ্যপ্রাচ্যকে যে নিরাপত্তার আমব্রেলা, নিরাপত্তার ছাতা ধরে রেখেছিল, সেই আমেরিকার ছাতাকে লাথি মেরে ফেলে দিয়ে এই মুসলিম রাষ্ট্রগুলো তারা নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করতে যাচ্ছে। অন্যদিকে নন অ্যাগ্রেশন প্যাক্টের মাধ্যমে সৌদি আরব, ইরান এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে। কারণ আমরা ইরান যুদ্ধের সময় সবচাইতে বেশি যেটা দেখেছিলাম, ইসরায়েল এবং আমেরিকা তারা চেয়েছিল ইরানের বিরুদ্ধে এই আরব রাষ্ট্রগুলো যুদ্ধ ঘোষণা করুক। আর সেই জন্যে অধিকাংশ দেশের অয়েল ফিল্ডে আক্রমণ করেছিল ইসরায়েল এবং নাম দেওয়া হয়েছিল ইরানের। তারা দারুণভাবে চেয়েছিল এই ইরান, সৌদি আরব একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়ে যাক। কিন্তু হলো ঠিক তার উল্টো। এই মুহূর্তে সৌদি আরব এবং ইরান তাদের পুরনো শত্রুতা ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হচ্ছে নন অ্যাগ্রেশন অ্যাক্টে এবং অন্যান্য রাষ্ট্রগুলো যুক্ত হচ্ছে। এখন এই দুই চুক্তি যদি বাস্তবায়িত হয়, তাহলে আগামী পৃথিবীতে এই মুসলিম রাষ্ট্রগুলো অত্যন্ত শক্তিশালী একটি পাওয়ার ব্লক হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, সত্যি সত্যি কি মুসলিম নেটো এবং এই নন অ্যাগ্রেশন প্যাক্ট, এই দুই চুক্তি কি স্বাক্ষরিত হবে? হওয়ার সম্ভাবনা কতটুকু? এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত আরো ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা সেই ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। পদাতিক পরিবারের সঙ্গে থাকার জন্য সকল দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।